আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রোটারি স্কুল কলেজে নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের অনলাইন ক্লাসে আজকে তোমাদের রসায়ন ক্লাস, নবম শ্রেণীর রসায়ন ক্লাস হবে তোমাদের সাথে। এর আগে আমার আরও দুটো ক্লাস হয়েছিল, তো তোমাদের সাথে সেখানে আমরা অধ্যায় 2-এর পদার্থের অবস্থা সম্পর্কে আলোচনা হয়েছিল। কঠিন, তরল, বায়বীয় অবস্থা কীরকম হয় সেখানে আমরা দেখেছিলাম। এর আগে ছিল আমাদের নিঃসরণ, ব্যাপন, তারপরে ছিল পদার্থের দহন, কণার গতিতত্ত্ব, এগুলো এর আগে হয়েছিল। তো আজকে আমরা করবো যে পদার্থের স্ফুটন, অর্থাৎ পদার্থ কখন ফুটে। কোনো পদার্থে যেমন একটা নির্দিষ্ট তাপমাত্রা গলে, তেমনি যখন আমরা তরল বা পানিকে ধরো যদি ফুটানো হয় তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রা এটা ফুটতে থাকে। তো এখানে আমি লিখে দিয়েছি তোমাদের, তোমরা অবশ্যই খাতা কলম সামনে রাখবে। যখন যে অংশটা পড়বো খাতায় লিখে ফেলবে, তাহলে তোমার বেশিক্ষণ মেমোরিতে থাকবে এবং কাজ হবে। দেখো, তাপ প্রয়োগ করলে তরলকে আমরা গ্যাসে রূপান্তর করি, মানে বাষ্প হয়ে যায়। তুমি যখন ভাত রান্না করার সময় দেখবে যে যখন বলক ওঠে বা এটা উচ্চারণ মানে প্রসারিত হয় বা তাপ পেয়ে ওটার অণুগুলো ছোটাছুটি করে, তখন কিন্তু পানিগুলা টকবক করতে থাকে এবং এক সময় দেখা যায় তার উপরের অংশে কি বাষ্প বের হচ্ছে, গ্যাস বের হচ্ছে। তো এখন বলা হচ্ছে স্ফুটন কি? তাহলে তাপ প্রয়োগ করে কোনো তরলকে গ্যাসে রূপান্তর করাটাই হচ্ছে স্ফুটন। খেয়াল করো, স্ফুটন হচ্ছে বাষ্পে পরিণত হবে। সেই বাষ্পটা যদি আমরা রেখে দিই, যেমন যখন ভাত রান্না করো তখন যদি বাষ্পটা আমরা ঢাকনায় আটকে রাখি বা একটা কিছুতে আটকে রাখি, পরে যখন ঠান্ডা হবে দেখবা যে সেটা পানি হয়ে গেছে, অর্থাৎ ঘন হয়ে অণুগুলো ছোটাছুটি কম করেছে এবং সেখানে কি ওটা আগের অবস্থায় ফিরে যাচ্ছে, তরল হলো। যদি সেটা আমরা ফ্রিজে রাখি তাহলে সেটা শক্ত হয়ে কঠিন হয়ে যাবে, অর্থাৎ আগে ছিল বাষ্প, সেখান থেকে হলো তরল, তারপর হলো কঠিন। তো ঘনীভবন হচ্ছে স্ফুটনের বিপরীত প্রক্রিয়া, হচ্ছে ঘনীভবন। দেখো, পদার্থের গলনাঙ্ক নির্ণয় তোমাদের বইয়ে চিত্র দেওয়া আছে, অনেকে হয়তো বই নাই সামনে, দেখে নাও, আমি বইটা দেখাচ্ছি। দেখো, গলনাঙ্ক নির্ণয়ের জন্য তোমার বইয়ের মধ্যে সুন্দর একটা চিত্র দেওয়া আছে যে কোনো পদার্থ গলার জন্য একটা তাপমাত্রা, নির্দিষ্ট তাপমাত্রা আছে, যেই তাপ দিকে আস্তে আস্তে গলতে থাকে, এর চেয়ে কম হলে গলবে না। তো যেমন এখানে ইউরিয়া সার নেওয়া হয়েছে, এখানে একটা চিত্র দেওয়া আছে। দেখো, কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ণয়ের পদ্ধতি, সেটা করার জন্য যেই উপকরণগুলো ব্যবহার করেছে, আমি অন্য একটা পরীক্ষায় সেই উপকরণগুলো তোমাদের পরিচয় করিয়ে দিব কোনটার কী নাম। প্র্যাকটিক্যাল ল্যাবে আসলে যখন আমার ক্লাস শুরু হবে আমাদের সাথে তোমার সরাসরি, তখন ইনশাল্লাহ তোমাদেরকে প্র্যাকটিক্যাল ল্যাবে নিয়ে এই জিনিসগুলোর সাথে, যন্ত্রপাতির সাথে তোমাদের আমি পরিচয় করিয়ে দিব এবং সেখানে প্র্যাকটিক্যাল করানো হবে। ইউরিয়া সার যেটা আছে সেটা একটা ইউরিয়া সার, তোমরা হয়তো এগুলো দেখে থাকতে পারো, দানাদার ধরনের সার, বড় বড় সাদা দানাদার। সেটা যদি তাপ দেওয়া হয় তাহলে তাপ গলার অবস্থা হচ্ছে 133 ডিগ্রি সেলসিয়াস। আমাদের কিছুক্ষণ আগে স্ফুটনের কথা বললাম, পানির কিন্তু স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, মানে ফুটবে। আর ইউরিয়ার সারটা কঠিন অবস্থায় থাকে, একটু সাদা গোল গোল, সেটা চিনির দানার যাতে একটু বড় থাকে, সেটাকে যদি তাপ দেওয়া হয় তাহলে 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলবে। কে বলবে এটা? ইউরিয়া সার। তোমাকে মনে রাখতে হবে যে ইউরিয়া সারের গলনাঙ্ক কত। এই গলনাঙ্ক যে সমস্ত পদার্থ বিশুদ্ধ না তাদের ক্ষেত্রে কিন্তু গলনাঙ্ক একই হবে না। গলনাঙ্ক, প্রত্যেকটা পদার্থের গলনাঙ্ক কিন্তু নির্দিষ্ট করা। যাদের গলনাঙ্ক কম অথবা বেশি, যা হওয়ার কথা তার চেয়ে যদি কম বা বেশি হয়, অর্থাৎ যেই তাপমাত্রায় দিলে এটা গলবে আমরা জানি, সেই তাপমাত্রার চেয়ে যদি কম তাপমাত্রায় গলে তাহলে বুঝতে হবে এই পদার্থটা বিশুদ্ধ নয়, এর মধ্যে ভেজাল মিশ্রিত আছে। তো তোমার এখানে দেখো, গলনাঙ্ক, কঠিন পদার্থের গলনাঙ্কের উপর আমরা কয়েকটা সিদ্ধান্তে যেতে পারি যে কোনো পদার্থ বললে, দেখো, অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থের থেকে কম। যেটা বিশুদ্ধ পদার্থ তার যে গলনাঙ্ক তার চেয়ে কম হবে অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক। তারপরে পয়েন্টটা দেখো, কঠিন পদার্থ তার গলনাঙ্ক ছাড়া অন্য কোনো তাপমাত্রায় গললে তা বিশুদ্ধ নয়। অর্থাৎ মোট কথা, কোনো পদার্থ বিশুদ্ধ না অবিশুদ্ধ আমরা কীভাবে নির্ণয় করব? গলনাঙ্কের মাধ্যমে। যেই তাপমাত্রায় গলার কথা তার চেয়ে কম বা
অন্য তাপমাত্রায় যদি গলে তাহলে বুঝতে হবে যে পদার্থটা বিশুদ্ধ নয়, অবিশুদ্ধ। তাহলে গলনাঙ্কের উপর নির্ভর করবে যে পদার্থকে শুদ্ধ বলবো নাকি অবিশুদ্ধ বলবো। এরপরে একটা ছবি আছে, দেখো খেয়াল করে, স্ফুটনাঙ্কের পানির স্ফুটনাঙ্ক নির্ণয়। আমরা পানিকে ফুটাবো, ফুটানোর পর থার্মোমিটার দিয়ে দেখব যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিটা ফুটলো। এটা করার জন্য তোমার বইয়ে একটা পরীক্ষা দেওয়া আছে, এটা আমি চিত্রটা বোর্ডে এঁকে রেখেছি তোমাদের জন্য। দেখো কীভাবে আগে উপকরণগুলোর নামগুলো তোমাদের শেখাই যে কী হবে। দেখো প্রত্যেক বিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্ক নির্দিষ্ট, তাই একাধিক তরলের একই স্ফুটনাঙ্ক হতে পারে না। প্রত্যেকটা তরলের স্ফুটনাঙ্ক নির্দিষ্ট করা, তাই এমন হবে না যে একটা তরল বিভিন্ন তাপমাত্রায় ফুটবে, একটা পদার্থ একটা তাপমাত্রায় ফুটবে। যদি কম বেশি হয়, স্ফুটনাঙ্ক যদি কম বেশি হয়, তাহলে আমরা ধরে নিব কি এই পদার্থটা বিশুদ্ধ নয়। তাহলে স্ফুটনাঙ্ক গলনাঙ্ক যেটাই হোক না কেন প্রত্যেকটা পদার্থে নির্দিষ্ট করা আছে। যদি তার চেয়ে কম তাপমাত্রায় বা বেশি তাপমাত্রায় গলে বা ফুটে, তাহলে বুঝতে হবে যে ওই পদার্থটা বিশুদ্ধ নয়, কারণ তার গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক ঠিক নেই। দেখো এই চিত্রটার দিকে তাকাও তোমরা, এখানে দেখবে একটা স্ট্যান্ড দাঁড় করানো আছে, এখানে স্ট্যান্ড আটকানো আছে, এখানে বাকি অংশ এখানে দিয়ে এটাকে আটকায় রাখা হয়েছে। দেখে স্ট্যান্ডের এই মাথায় একটা থার্মোমিটার দেওয়া হয়েছে। দেখো এর নাম হচ্ছে থার্মোমিটার। সাধারণ থার্মোমিটার যেগুলো তোমরা জল মাপার জন্য বাসায় রাখো বা ব্যবহার করো, তবে পরীক্ষাগারে থার্মোমিটারের সাইজ কিন্তু ওই বাসাটার মতো হবে না, বড় সাইজেরও থাকে। আর ওইটা কখনো কখনো আমরা সেটাও ব্যবহার করবো, যেটা আমরা সাধারণত বাসায় রাখি ব্যবহার করি। তাহলে থার্মোমিটার তোমরা সবাই চিনো। দেখো এই হচ্ছে থার্মোমিটার, এই হচ্ছে একটা বিকার, অনেকটা মগের মতো বড়। এটা হচ্ছে একটা বিকার, এর মধ্যে আমরা পানি দিয়েছি। পানি দিয়ে আসলে হচ্ছে পানির স্ফুটনাঙ্ক নির্ণয়। আমরা দেখবো যে পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটে। দেখো তারপরে এটার নাম হচ্ছে, এই যে এটা হচ্ছে স্ট্যান্ড, আর যেটা দিয়ে আটকে রাখা থার্মোমিটারকে তার নাম হচ্ছে ক্লাম্প। এই হচ্ছে থার্মোমিটার, এটা দিয়ে আমরা তাপমাত্রা বাড়াবো। তাহলে আমার তাপ দিতে হবে। এই বিকারকে বসানো হলো যে জালিটার উপর, তাকে বলা হয় তার জালি। এর মধ্য দিয়ে যেন দ্রুত তাপ বা আগুনটা পাস হতে পারে, এই জন্য আমরা তার জালিতে বসালাম। আর তার জালির নিচে একটা বুনসেন বার্নার, অর্থাৎ যেটা কপির মতো দেখতে, এটা দিয়ে যদি আগুন জ্বলতে থাকে, এটা নিচে দিলাম যাতে তাপটা উপরের দিকে ওঠে, অর্থাৎ তরল কঠিন থেকে তরলের দিকে যায় আস্তে আস্তে। স্ট্যান্ড আছে ত্রিপদী স্ট্যান্ড, মানে 3টা পায়া বিশিষ্ট একটা স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডের উপর এটাকে রাখা হলো। তাহলে খেয়াল করো পানির স্ফুটনাঙ্ক নির্ণয়ের জন্য আমাদের কতগুলো উপকরণ লাগতেছে এখানে। স্ট্যান্ড, আলাম, তারপর হচ্ছে থার্মোমিটার, বিকার, পানি তাপ, যেহেতু স্ফুটনাঙ্ক নির্ণয় করবো তাহলে পানি তো অবশ্যই লাগবে। তার জালির মধ্যে তারপরে বসালাম, তাপ দেওয়ার পরে দেখা যাবে যে তরলের উপরে পানিগুলো নিচে যাচ্ছে, নিচের গোলা উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ পরিচালন প্রক্রিয়া, যেটা তোমরা ছোট ক্লাসে শিখেছ, সেই প্রক্রিয়া পানির অণুগুলো স্থান পরিবর্তন করবে এবং আস্তে আস্তে সেটা ফুটতে থাকবে। তো ফুটার পর দেখা যাবে যে থার্মোমিটারের তাপমাত্রা অনেকক্ষণ যেমন 100 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, তার মানে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় পানি ফুটে। তো তাহলে তুমি এই পরীক্ষাটা করার জন্য আমি যে উপকরণগুলো, প্রথম কাজ হচ্ছে আমরা কি কাজটা করবো, পানির স্ফুটনাঙ্ক নির্ণয় করবো, পরীক্ষাগারে পানির স্ফুটনাঙ্ক নির্ণয় করবো। আচ্ছা, প্রয়োজনীয় উপকরণ কী কী লাগবে তুমি ছবিটা মনে রাখবা, এই অনুযায়ী তুমি উপকরণগুলোর নাম লিখবা যে এই উপকরণ লাগবে। কার্যপ্রণালী কী হবে, আমরা কীভাবে কাজটা করবো হচ্ছে প্রথমে বিকারের পানি বুনসেন বার্নারটা জ্বালাবো, তাপ দিতে থাকবো। দেখা যাবে যে পরিচালন প্রক্রিয়ায় উপরে পানিগুলো নিচের পানিগুলো উপরে যাচ্ছে, একসঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে। এখন যখন বাষ্পে পরিণত হবে তখন আমরা থার্মোমিটারের গায়ে রিডিং দেখবো, অর্থাৎ এখানে তাপমাত্রা কত হয়েছে দেখে সিদ্ধান্ত নিব যে পানির স্ফুটনাঙ্ক কত। দেখা যাবে যে পানির স্ফুটনাঙ্ক হয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা দেখে বুঝবো যে পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক তেমনি অন্য কোনো পদার্থ, তুমি যে কোনো তরল নিতে পারো, অন্য কোনো তরল নিতে পারো, কোনো অন্য পদার্থ মিশ্রিত তরল নিতে পারো, প্রত্যেকেরই কিন্তু স্ফুটনাঙ্কটা নির্দিষ্ট করা। এর চেয়ে কম বা বেশি তাপমাত্রা ফুটলে বুঝতে হবে ওই পদার্থের মধ্যে অন্য কোনো পদার্থের মিশ্রণ আছে। আচ্ছা, তাহলে আমরা এখন এরপরের অংশে যাই। তাহলে তোমরা শিখলে যে গলনাঙ্কের উপর কোনো পদার্থের বিশুদ্ধতা অবিশুদ্ধতা নির্ভর করে
এখানে গলনাঙ্ক একটা উদাহরণ দিয়েছি যে ইন্ডিয়ার সাথে গলনাঙ্ক হচ্ছে 133°C, পানির স্থিতিগলনাঙ্ক হচ্ছে 100°C। আচ্ছা, এখন তোমাদেরকে স্থিতিগলনাঙ্ক বরফে তাপ প্রদানের একটা রেখাচিত্র দেখাবো। বরফে তাপ প্রদান করলে কি ঘটে। বইয়ের পৃষ্ঠা হচ্ছে 29, আমরা চলে গেলাম। আমি যে পরীক্ষাগুলোর কথা বললাম এবং যেটা দেখালাম এগুলো নিয়েই হচ্ছে এর আগের অংশ পর্যন্ত আলোচনা। তাহলে একটু দেখে নাও যে পাতন কি। কোন তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে পুনরায় শীতলীকরণ মানে ঠান্ডা করা হবে, শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করাকে পাতন বলে। তাহলে আমরা যে তরলকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করলাম, বাষ্প পরিণত করার পরে যদি আবার উল্টাভাবে ঠান্ডা করি তাহলে কি হবে, এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে। এই প্রক্রিয়াকে বলা হয় পাতন প্রক্রিয়া। তার মানে হলো পাতন হচ্ছে আসলে বাষ্পীভবন প্লাস ঘনীভবন দুইটা মিলিত প্রক্রিয়াকে বলা হয় পাতন। আচ্ছা, এবার হচ্ছে তার আগে আমরা একটু শিখে নেই যে বরফে তাপ প্রদান করলে আমাদের কি ঘটনা ঘটবে। দেখো, এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা দেখব যে বরফে তাপ প্রদানের লেখচিত্র, অর্থাৎ বরফে তাপ প্রদান করলে কি ঘটনা ঘটবে তখন। এদিকে হচ্ছে সময়, অর্থাৎ কতক্ষণ সময় লাগলো বরফটা গলতে সেটা আমরা দেখব। একটা কঠিন বরফ নেব। তোমরা জানো 0°C তাপমাত্রা হচ্ছে বরফ গলে, আর এর চেয়ে কম তাপমাত্রা হচ্ছে বরফটা শক্ত থাকে। তার চেয়ে যদি তাপমাত্রা আরও মাইনাসে থাকে তাহলে শক্ত বা কঠিন বরফ থাকে। আমরা কঠিন অবস্থা থেকে নিচ্ছি। এখানে শুরুতে হচ্ছে -40°C, 0, 20, 40, 60, 80, 100, 120, 140, -20°, তারপরে হচ্ছে 0°, শুধু 20°, 40°, 60°, 80°, 100°, 120°, 140°। এই হচ্ছে তাপমাত্রা। অর্থাৎ আমরা তাপ দিব, টাইমের অনুযায়ী দেখবো যে থার্মোমিটার রিডিং কত হচ্ছে। আমরা তাপ যেটা তোমাদের কিছুক্ষণ আগে পানি দিয়ে দেখিয়েছি সেটা যদি আমরা শক্ত কঠিন বরফ নিই, সেই বরফকে তাপ দিব আর দেখবো কতক্ষণ পর পর তাপমাত্রা কত হচ্ছে সেই বরাবর এই তাপমাত্রার পয়েন্টগুলো নিব। দেখো, প্রথমে যখন আমরা এখানে তোমাদের এখানে গণনা করা আছে যে একটা বরফের টুকরো নিয়ে আমরা কীভাবে কাজটা করবো। তাপ দেওয়ার সাথে সাথে কঠিন অবস্থা বরফের তাপমাত্রা যখন বাড়বে তখন এক সময় এসে 0-তে এসে পৌঁছবে। এখান থেকে যখন গলা শুরু হবে আমরা দেখবো 0-তে এসে গলা শুরু করে দিচ্ছে। এই বিন্দুতে এটা কিছুক্ষণ স্থায়ী থাকবে, এই বিন্দুতে এসে গলা শুরু করবে মানে এই তাপমাত্রায়। আর কিছুক্ষণ পর বি বিন্দুতে
মানে এতটুকু সময় পর্যন্ত এটার একই অবস্থা থাকবে। আচ্ছা, যখন ফুটবে তখন তাপমাত্রা কত হবে? গলতে শুরু করলো, গলতেছে। এই অবস্থায় 100 ডিগ্রি যখন হবে তখন এটা আস্তে আস্তে টাইম যাবে, একটু দূরে যাবে আর গলা শুরু করবে। সি বিন্দুতে এসে অর্থাৎ 100 বরাবর দেখো গলা শুরু হয়েছে, 100 বরাবর। মানে আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি বলে, তার গণনাঙ্ক ওখানে নিলাম। এবার এটা দীর্ঘ সময় পর্যন্ত স্থায়ী ছিল। দীর্ঘ সময় থেকে অনেকক্ষণ পরে, টাইম দেখো সামনে দিকে যাচ্ছে, অনেকক্ষণ পরে কি হবে? তাপমাত্রা এখানে বাড়ানোর কারণে আস্তে আস্তে বাষ্পীভূত হবে, অর্থাৎ তাপমাত্রা আরো বেশি হবে তখন। এটা হচ্ছে জলীয় বাষ্পের অবস্থা। আর সিডি রেখাটা হচ্ছে স্ফুটনাঙ্ক রেখা। আর এবি রেখাটা হচ্ছে গণনাঙ্ক রেখা। অর্থাৎ গলা শুরু করলো এবি রেখা বরাবর, তাপমাত্রা যতই সময় বাড়াবো ততই এখানে বাড়তে থাকবে, মানে বলতে থাকবে, বলতে বলতে জিরোতে যে অনেকক্ষণ এটা বলতে লাগবে। গলা যখন শেষ হবে তাপ দিব, সময় যাবে, এটা আস্তে আস্তে কী হবে? ফুটতে থাকবে। ফুটার পরে যখন আরও তাপ দিব তখন এটা কী হবে? বাষ্পীভূত হয়ে উড়ে যাবে। এটা হচ্ছে বরফে তাপ প্রদান করলে আমাদের যে অবস্থাটা হয় সেটা সময়ের সাথে তাপমাত্রার পরিবর্তনের একটা লেখচিত্র। আমি যে কথাগুলো বললাম এগুলো এখানে বর্ণনা করা আছে, আমি একটু পড়ে শোনাচ্ছি। দেখো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে বরফে গলনাঙ্ক। কঠিন পদার্থে বরফে গলনের পুরো সময় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, মানে পুরো বরফটা সম্পূর্ণ গলা পর্যন্ত থার্মোমিটার ধরে রাখলে দেখা যাবে সেখানে 0 ডিগ্রি শো করতেছে, অর্থাৎ 0 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এই তাপমাত্রা সকল বরফ পানিতে পরিণত হবে, তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে বরফের গলনাঙ্ক। তাহলে আমরা পেলাম যে বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। যখন সমস্ত বরফ গলা শেষ হয়ে যাবে তাপ দিতে থাকলে কি হবে? আস্তে আস্তে গরম হবে, গরম হয়ে এক সময় ফুটতে থাকবে, অর্থাৎ তাপমাত্রা 100-তে পৌঁছা পর্যন্ত এটা ফুটতে থাকবে। দেখো এখানে বলা হয়েছে যে পানির তাপমাত্রা যখন 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে তখন পানির তাপ প্রদান করলেও তাপমাত্রা আর বাড়বে না, জলীয় বাষ্পে পরিণত হতে থাকবে। তাহলে এই হচ্ছে অবস্থা। তারপর জলীয় বাষ্পে পরিণত হওয়ার পরে সিডি রেখা, পানির স্ফুটনাঙ্ক রেখা আমরা দেখতে পাচ্ছি। এই রেখা বরাবর সময়ে পানি এবং জলীয় বাষ্প উভয়ই একসাথে অবস্থান করবে। পরবর্তীতে তোমার জলীয় বাষ্প কি শীতলীয় ধরনের লেখচিত্রটাও তোমার বই দেওয়া আছে। যখন তুমি এটা বুঝে যাবে তখন ওটা একই প্রক্রিয়া, জলীয় বাষ্প হওয়ার পরে এটা আস্তে আস্তে জলীয় বাষ্প যদি আমরা উল্টা দিক থেকে করি, অর্থাৎ বাষ্প নিয়ে যদি তাপমাত্রা কমানো হয়, ঠান্ডা করা হয়, তখন সেটা তরল হবে, অর্থাৎ উল্টা চিত্র আমরা দেখতে পাবো। আচ্ছা, এখানে আমরা যে দেখেছি তরলকে যখন তাপ প্রদান করবো, জলীয় বাষ্পকে যখন তাপ সরাই দেবো তখন কি হবে? তরল হবে। তরল থেকে যদি আরো তাপ সরিয়ে নেই তাহলে সেটা কঠিন বরফ হবে। তো এই যে বাষ্প থেকে আমি কঠিন করে ফেললাম, তরল করে ফেললাম, এটা হচ্ছে পাতন। বাষ্পীভবন আর ঘনীভবন মিলে হচ্ছে পাতন প্রক্রিয়া। এবার দেখো ঊর্ধ্বপাতনটা কি? ঊর্ধ্বপাতন হচ্ছে, তোমরা বাসায় অনেকে ন্যাপথলিন ইউজ করো, দেখা যায় যে পোকামাকড়ের উপদ্রব থেকে বা নষ্ট যেন না হয় সেই জন্য ন্যাপথলিন দিয়ে রাখো। পরে এটা যখন তাপ দীর্ঘদিন পরে দেখবে যে ন্যাপথলিনের সাইজ আর আগের মতো নাই, ছোট হয়ে গেছে। এটা হচ্ছে ঊর্ধ্বপাতন। এটার সংজ্ঞাটা তাহলে কি হবে? যে কোনো কঠিন পদার্থকে যদি আমি তাপ প্রদান না করে, অর্থাৎ তরলে রূপান্তরিত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, তাকে বলা হয় ঊর্ধ্বপাতন। দেখো ঊর্ধ্বপাতন যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে তা
বাষ্পে পরিণত হয়। সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। যেমন দেখো নিশা জল, যেটা রাসায়নিক নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তারপর হচ্ছে কর্পূর, এদের প্রত্যেকের একই অবস্থা C10H16O। আচ্ছা, ন্যাপথলিন হচ্ছে C10H8। তো বইয়ে আরো আছে ধরো। তো এই পদার্থগুলো এগুলোকে বলা হয় যে ঊর্ধ্বপাতিত পদার্থ, কারণ এদেরকে সরাসরি আমরা কঠিন থেকে তরলের অবস্থায় না পেয়ে তাপ পেলে সরাসরি সাধারণ তাপমাত্রায় তাপ তরলে না পরিণত না হয়ে সরাসরি বাষ্প হয়ে যাবে। আমরা দেখছি পানির বেলায় কি হয়েছে, কঠিন ছিল, তাপ দিয়েছি, গলেছে, তারপর এটাকে আস্তে আস্তে আরও তাপ দেওয়ার পরে স্ফুটন হয়েছে, বাষ্প পরিণত হয়েছে। দুটো দিক থেকে আমরা যখন এটাকে বিপরীত কাজ করেছি, বাষ্প থেকে তরল হয়েছে, তরল থেকে কঠিন হয়েছে, কিন্তু এটার বেলায় কিন্তু ভিন্ন প্রক্রিয়া। কি হলো এখানে, যে কঠিন পদার্থ তাপ প্রদান করা যদি তাপ প্রদান করা সাধারণ তাপমাত্রা যদি থাকে, তাহলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হবে। একে বলা হয় ঊর্ধ্বপাতন। তাহলে তোমরা এখানে কি কি জানলে, গলনাঙ্ক কোন কোন ক্ষেত্রে, গলনাঙ্কের অবস্থা অনুযায়ী গলনাঙ্ক কারণে পদার্থের কী কী অবস্থা হয়। গলনাঙ্ক যদি নির্দিষ্ট পদার্থের গলনাঙ্ক নির্দিষ্ট করা আছে, তার চেয়ে কম বা বেশি হলে কী হবে। আরেকটা প্রশ্ন হতে পারে যে অবিশুদ্ধ পদার্থ বা বিশুদ্ধ পদার্থ কি না কোনো পদার্থ, তা নির্ণয়ের জন্য কোন প্রক্রিয়া ব্যবহার করা হয়, সেখানে বলা যাবে গলনাঙ্ক। আমরা তরলের এর আগে দেখেছি বরফের স্ফুটনের একটা চিত্র এঁকে দেখিয়েছি তোমাদের। তারপরে হচ্ছে তোমরা পাতন শিখেছো, ঊর্ধ্বপাতন শিখেছো, ঘনীভবন শিখেছো। তো এই কাজগুলো তোমরা পরবর্তী অ্যাসাইনমেন্টে তোমাদের এই কাজগুলো যে অ্যাসাইনমেন্ট তোমাদের এখনও যে সাবজেক্ট আছে তার মধ্যে যখন রসায়ন ঢুকবে তখন কিন্তু এগুলো অ্যাসাইনমেন্টে থাকবে, এবং এখান থেকে তোমার প্র্যাকটিক্যালের কাজও থাকে। তো যখন আমাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ আমরা তখন তোমাদের প্র্যাকটিক্যাল ল্যাবেই কাজ করাবো। আর এখন তত্ত্বীয় অংশটা, অর্থাৎ বইয়ের যেটা রচনামূলক অংশ আছে, চিত্র দেওয়া আছে, এদিকে তোমাদেরকে আগাতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ক্লাসগুলো ঠিকমতো দেখবে এবং সেই অনুযায়ী বইয়ের সাথে মিলিয়ে ক্লাসগুলো করবে। নিজের প্রশ্ন উত্তর, ছোটো ছোটো প্রশ্ন বা এই যে রাসায়নিক সংকেত যেগুলো আছে এগুলো নিজেরা বারবার আত্মস্থ করবে। এগুলো ছাড়া, সংকেত ছাড়া, প্রতীক ছাড়া তুমি বিক্রিয়া করতে পারবে না। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।